বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা সচরাচর আমাদের ছাত্রছাত্রীরা কি করে মুখস্থ করার চেষ্টা করে, মুখস্থ করে পরীক্ষা হলে ঝেড়ে দেয়। কিন্তু বেশ কিছু নিয়ম আছে, যে নিয়মের মাধ্যমে আমরা সুন্দরভাবে এবং সহজভাবে সুকৌশলের মাধ্যমে এই টপিকটাকে আমরা নিজের আয়ত্ত করতে পারি। এরকম একটা টপিক যেটাকে অনেকেই স্কিপ করতে চেষ্টা করে, মুখস্থ করতে চেষ্টা করে আর কি। এই টপিকটা হচ্ছে সমাস। সমাস কি বা সমাস কাকে বলে সেই বিষয়টি জানার আগে আমরা একটা উদাহরণ দিকে দৃষ্টি নিক্ষেপ করব। একটা উদাহরণ দেখে নেব। অসীম ওকে, উদাহরণ দেখ। কেউ একজন বলল যে ফুলের ওপর মৌ সম্প্রকারী মাছি বসেছে। বস বস, উদাহরণ দেখ। ফুলের ওপর মৌ সংগ্রহকারী মাছি বসেছে। এই বাক্যটা থেকে আমরা সমাসের অর্থ এবং সমাসের যে সংজ্ঞা সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। এই বাক্যটাকে আমি যদি ঘুরিয়ে লিখি, ফুলের ওপর মৌমাছি বসেছে। দেখ, একই জিনিস, সেম জিনিস ছোট করে লিখলাম। এই বাক্যটা একটু বড় ছিল, সাইড। এই বাক্যটা বড় ছিল। ফুলের ওপর মৌ সংগ্রহকারী মাছি বসেছে। এই জায়গা থেকে আমি সহজ করে লিখলাম, ফুলের ওপর মৌমাছি বসেছে। অর্থাৎ এই জায়গাটা লক্ষ্য কর, এই যে বড় অংশটা ছিল মৌ সংগ্রহকারী মাছি, এখান থেকে হয়ে গেল মৌমাছি। অর্থাৎ একটা বড় অংশ ছিল, বড় অংশটাকে আমরা ছোট করে লিখলাম। এখানে কয়টা পদ ছিল? মৌ সংগ্রহ করে মাছি, চারটে, আর এখানে হলো একটা, মৌমাছি। এটা বড় অংশকে ছোট অংশে পরিণত করলাম। এটাই হচ্ছে সমাসের অর্থ। সমাস কখনো বড় করে না, বড় অংশকে ছোট করে। বুঝা গেল? অর্থাৎ সংক্ষেপ করে, সংক্ষেপীকরণ করে। এবার এদিকে এবার দেখ, এই যে চারটে পদ, এই চারটে পদ থেকে কটা পদ হয়েছে? একটা পদ হয়েছে। তাহলে আমরা এখানে সমাসের যে অর্থ, অর্থ থেকে আমি কি বলবো? অর্থ দিতে বলবো একটা বড় অংশ ছিল, ফুলের ওপর মৌ সংগ্রহকারী মাছি বসেছে। সেই বাক্যটাকে আমি ছোট করে দিলাম, ফুলের ওপর, এটা রঙা দিবি, ফুলের ওপর মৌমাছি বসেছে। অর্থাৎ মৌ সংগ্রহকারী মাছি, এই অংশটাকে ছোট করে দিলাম মৌমাছি। এটা থেকে আমি কিছু ভুল লিখেছি? মৌ সংগ্রহকারী মাছি হচ্ছে, মৌমাছি হচ্ছে একজনই। এই বড় অংশটাকে ছোট করে লেখার নামই হচ্ছে মৌমাছি। বুঝা গেল? ওকে, তাহলে অর্থটা আমি কি বলতে পারবো? অর্থ দিকে আমি কি বলবো? অর্থ দিকে বলবো যে সংক্ষেপ করলো, বড় অংশটা কি হলো? সংক্ষেপ করলো। এটা বড় অংশ ছিল, সেটাকে ছোট অংশ করলো, বড় অংশ থেকে ছোট অংশে পরিণত করা হলো। সংক্ষেপ হলো একটা। এখানে চারটে পদ ছিল, মৌ সংগ্রহকারী মাছি, সেখানে কয়টা পদ হলো? একটা পদে। তাহলে আমি কি করলাম? এক পদে পরিণত করলাম, এক পদে পরিণত হলো। আবার একটা হলো, এখানে মৌ সংগ্রহকারী যে মাছি, চারটে পদ পর পদে মিলন হলো, মিলন হয়ে মৌমাছি হয়েছে। তাহলে এই সমাসের যে অর্থ সেটা আমি এরকম বলতে পারি: সংক্ষেপ করা বা সংক্ষেপীকরণ করা, এক পদে পরিণত করা, মিলন করা। আমি যেটা বলতাম সংগ্রহকারী মাছি মৌ, তাহলে পদের যে মিলন সেটা সঠিক হতো না, অর্থাৎ সমাসটা হতো না। তাই এখানে পদের যে সঠিক মিলনটা হলো, তার ফলে মৌমাছি নতুন একটা পদ তৈরি হলো, অর্থাৎ মিলন হলো। তাহলে সমাসের এখানে কয়টা অর্থ পেলাম? তিনটা অর্থ: সংক্ষেপ করা, এক পদে পরিণত করা, আর একটা হচ্ছে মিলন করা। এবারে এইখান থেকে এমসিকিউ প্রশ্ন আছে, সমাসের অর্থ হলো দিয়ে তিনটে দিয়ে দিবে, দিয়ে দেবো সবকটি, তখন দেখো সবকটিতে টিক মারতে হবে। ঠিক আছে? সমাসের অর্থ হলো, সমাসের অর্থ হলো সংক্ষেপ, এক পদে পরিণত করা, মিলন করা। 4 নম্বর অপশন দিল সবকটি, তখন সঠিক উত্তর হবে সবকটি। এইভাবে এমসিকিউ প্রশ্ন আছে। এইটুকুর মধ্যে কারো কোনো ডাউট আছে? ডাউট আছে? এবার আমরা এখান থেকে এই যে উদাহরণ, এই উদাহরণ থেকে একটা সংজ্ঞা দিতে পারি। দিতে পারি তো? সংজ্ঞাটা কি হবে? লিখে দেব এখানে। লিখে দেব লাগছিল, একটা বড় বড় ভাব লাগছে, একটা বিরক্তিকর ব্যাপার। যখন আমি মৌমাছি বললাম, কোন তার মধ্যে ভাষা
সৌন্দর্য বা ভাষার মধ্যে যে মাধুর্য সেটা এই ভাষার মধ্যে চলে আসছে বাক্যের মধ্যে। শ্রুতি মধুর হচ্ছে বাক্যটা শুনতে ভালো লাগছে। ফুলের ওপর আমি বলেছিলাম যে ফুলের ওপর মৌ সংগ্রহকারী মাছি বসেছে, সেখান থেকে আমি যদি বলি ফুলের ওপর মৌমাছি বসেছে তাহলে কি হলো, ভাষাটা শুনতে ভালো লাগছে না? মৌ সংগ্রহকারী মাছি থেকে আমি যদি বলি মৌমাছি, এটা থেকে এটা যদি বলি মৌমাছি, তাহলে এটা কি শুনতে ভালো লাগছে? এখানে কি কি আসছে? ভাষাগত সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে, সৌন্দর্য মাধুর্য, আবার শ্রুতি মধুর হচ্ছে, শুনতে ভালো লাগছে, তাই তো? তাহলে ভাষাটা শুনতে আমাকে ভালো লাগছে, একটা নতুন শব্দ তৈরি হয়ে গেল, চারটে পদ থেকে নতুন একটা পদ তৈরি হয়ে গেল। ক্লিয়ার? এই কারণে সমাজটা আমাদের শেখানো হয়। এবার এইখান থেকে আমরা সমাজের সংজ্ঞা দিতে পারি। তাহলে ভাষাকে এটা সংজ্ঞাটা লিখে নেন। ভাষাকে সংক্ষেপে সুন্দর করে বলবার উদ্দেশ্যে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত পদের মিলনকে সমাস বলে। ক্লিয়ার? দেখ এখানে চারটে পদ ছিল, সেখানে একটা পদ তৈরি হলো, সেক্ষেত্রে ভাষাকে সংক্ষেপ করলাম, বুঝতে পারলি? সেক্ষেত্রে ভাষাকে সংক্ষেপ করলাম এবং কি হলো, পরস্পর অর্থ সম্পর্কযুক্ত হলো। এই যে চারটে পদ ছিল, এই চারটে পদ পরস্পরের মধ্যে অর্থভাবে যে সম্পর্ক, সেই সম্পর্কে লিপিবদ্ধ হয়ে মৌমাছি একটা নতুন যে পদ সেটা তৈরি হলো, এক পদে পরিণত হলো। ক্লিয়ার? এইটুকুর মধ্যে কার কোনো ডাউট আছে? এইটুকু কি কি এখান থেকে আমরা কি কি শিখলাম? সমাসের অর্থ কি, সমাসের সংজ্ঞা কি, আর সমাসের মধ্যে আমাদের কি কি উপকারিতা বা বাংলা ভাষার কি উপকার হচ্ছে কি সমাজের মধ্যে। বাংলা ভাষার সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে, বাংলা ভাষার যে মাধুর্য সেটা বৃদ্ধি হচ্ছে, এবং কথা বলার ক্ষেত্রে যে শ্রুতি মধুর ব্যাপারটা সেটা বৃদ্ধি হচ্ছে। বাংলা ভাষার শব্দ ভান্ডার বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে সমাজের মধ্যে। ক্লিয়ার? এটুকু বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা এই সংজ্ঞাটা লিখে দে সবাই, দেখি সংজ্ঞাটা আছে বিস্তারিত। এটা লেখা হলো, সমাজের সংজ্ঞাটা লেখা হলো। যাদের হাতে তাড়াতাড়ি ফাস্ট এটা দ্রুত হইতে হাত চালা। এর বাইরেও সমাজের কিছু পার্ট আছে, সেগুলো দেখে বেসিক জিনিস। আমি একটা উদাহরণ দিয়েছি, সিংহ চিহ্নিত আসন, তাই তো? দিয়ে হয়ে গেছে কি সিংহাসন। এগুলোর প্রত্যেকটা পদের এক একটা নাম আছে, সেই নামগুলো কি আমরা জানবো। সিংহ চিহ্নিত আসনের পুরো বাক্যটা, এই বাক্যটা বলা হচ্ছে ব্যাস বাক্য, আর এই ব্যাস বাক্য থেকে যেটা নতুন তৈরি হচ্ছে সমস্ত পদ, অর্থাৎ এই পুরো কথাটা সমস্ত পদের মধ্যে থাকছে, এটা বলা হচ্ছে কি সমস্ত। এটা হচ্ছে একটা ব্যাস বাক্য। তো এই ব্যাস বাক্যটা যে পদে গিয়ে সম্পূর্ণভাবে লিপিবদ্ধ হচ্ছে সেটাকে বলে সমস্ত পদ। আর এই একটা পদকে বলা হচ্ছে সমস্যমান পদ। এগুলোকে কি বলা হচ্ছে? সমস্যমান পদ। এটা একটা সমস্যমান পদ, এটা একটা সমস্যমান পদ। এই সমস্যমান পদগুলো যখন একটা পদে মিলিত হচ্ছে তখন সেটা হচ্ছে সমস্ত পদ। ক্লিয়ার? সিংহ চিহ্নিত আসন একটা সমস্যমান পদ, দিয়ে একটা পদে মিলিত হলো, সেটা হচ্ছে কি সমস্ত পদ। সমস্ত পদ বোঝা গেল? এই সমস্যমান পদগুলোর একটা নাম আছে, যেটা আগে থাকবে সেটা হচ্ছে পূর্ব পদ, যেটা পরে থাকবে সেটা হচ্ছে পরপদ বা উত্তর পদ। এখানে পর লিখে দিই, কমপ্লিট দিয়ে পরপদ বা উত্তর পদ। ক্লিয়ার? এগুলো প্রত্যেকটা একটা সমস্যমান পদ, কিন্তু যে আগে থাকছে সেটা হচ্ছে পূর্ব পদ, যে পরে থাকছে সেটা হচ্ছে পরপদ বা উত্তর পদ।
আর এই মাঝখানে যে সাহায্য করছে সমাস হতে সেটা হচ্ছে সহায়ক পদ। সহায়ক পদ ক্লিয়ার? তাহলে এখানে ডেফিনিশন আমরা রাখি সমসমান পদ কাকে বলে? যে সমস্ত পদকে যখন সমস্ত পদকে আমরা ভাঙলে যে ছোট ছোট পদগুলো পাই সেগুলো সমসমান পদ। আর সমস্ত পদ কোনটা? সমসমান পদ যখন একসঙ্গে মিলিত হয়, সমসমান পদগুলো যখন একসঙ্গে মিলিত হয় তখন সেটা হয়ে যাচ্ছে সমস্ত পদ। ক্লিয়ার? এবার ব্যাস বাক্যটা এই সমসমান পদকে যখন আমরা ভাঙছি এই পুরো বাক্যটাকে বলছে ব্যাস বাক্য। এই পুরো বাক্যটা বলছে কি? ব্যাস বাক্য। সিংহ চিহ্নিত আসন এই পুরোটা হচ্ছে কি? ব্যাস বাক্য। এই যে সিংহাসন এটা হচ্ছে সমস্ত পদ, এই সমস্ত পদটাকে আমরা ভাঙলাম ভেঙে কি পেলাম? সিংহ চিহ্নিত আসন। এই পুরো বাক্যটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যের আবার কয়টা নাম আছে সেগুলো লিখে রেখে পরীক্ষা আসে কেমন ব্যাস বাক্যের অপর নাম কি তখন তোরা লিখবি। বিগ্রহ বাক্যটা বলা হয় বিগ্রহ বাক্যটা বলা ব্যাস বাক্যটা আছে বিস্তার বাক্য, আরেকটা বলা সমাস বাক্য। এমসিকিউ এসএকিউ দুটো মাধ্যমে এখানে প্রশ্ন আছে যে ব্যাস বাক্যের অপর নাম কি, তখন এই তিনটার মধ্যে যেটা লিখি সেটাই ঠিক। আবার এরকম হয় এমসিকিউ চারটি অপশন দিয়ে দিবে যে ব্যাস বাক্যের অপর নাম কি, তিনটে আলাদা দিয়ে দিবে আর একটা এই তিনটের মধ্যে সঠিক একটা দেবে দিয়ে তুমি যেটা সঠিক সেটা চুজ করতে হবে। আবার আরেকটা হবে আছে যে ব্যাস বাক্যের অপর নাম হলো যে তিনটাই দিয়ে দিবে জাস্ট চার নম্বর অপশন দিবে সবকটি ঠিক, তখন তো সবকটি ঠিক মানতে হবে। বুঝা গেল? দুই নম্বরে আছে বিস্তার বাক্য। বয়স কিন্তু সহায়তা আকার বা বিস্তার বাক্য মানে বিস্তৃত দান করছে এটাকে। এই যে সিংহাসন যে পদটা সেটাকে বিস্তার একটা বিস্তৃত দান করছে, অর্থটা এটা বড় ভাবে প্রকাশ করছে, বাক্যটাকে বড় করছে বা বাক্য অংশটাকে বড় করছে। সিংহাসন একটা সমস্ত পদ ছিল সেখানে সিংহ চিহ্নিত আসন একটা বড় পদ হলো বা বড় বাক্য অংশ হলো বা বাক্য হলো। যখন বিস্তৃত দান করছে তখন সেটা হচ্ছে ব্যাস বাক্য বা বিস্তার বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, একই নাম। বুঝা গেল? বুঝা গেল একটু? কার কোন ডাউট থাকলে বল, আমি রিপিট করব। লজ্জা করিস না, লজ্জা করলে তোদেরই ক্ষতি। লজ্জা করবি পরীক্ষার ভালো যায় বুঝতে পারবি। হাত ধর হাত ধর। কার কোন ডাউট? সমাজকে আমরা ব্যাকগ্রাউন্ড সাদা করে দিই না হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাদা করে হবে আরো ভালো স্যার। লেখাটা মোটা করুন স্যার, কোনটা ভালো আছে? এই স্যার সমাজকে আমরা পূর্বপদ আর পরপদের ভিত্তিতে মানে অর্থ প্রকাশের ভিত্তিতে 6টা ভাগে প্রধানভাবে ভাগ করব। কয়টা ভাগে? 6টা ভাগ। সমাস সমাজের প্রথম ভাগটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। ভালো করে শোনো। দ্বন্দ্ব সমাস, দ্বিতীয় সমাস 2, 3 নম্বর হচ্ছে কর্মধারয় সমাস, 4 হচ্ছে তৎপুরুষ সমাস, 5 হচ্ছে অব্যয়ভাব সমাস, 6 হচ্ছে বহুব্রীহি সমাস। তাতে লিখে নে সমাসের 6টা ভাগ: দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ভাব, বহুব্রীহি। সমাজকে আমরা 6টা ভাগে ভাগ করছি: দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ভাব। তাহলে আমরা যে সমাজের যে 6টা প্রকার দেখলাম সেই 6টা প্রকারে এক একটা পদে প্রাধান্য পায়। কোনটা পূর্বপদ প্রাধান্য পায়, কোনটা পরপদ প্রাধান্য পায়, আবার কোনটা উভয় পদ প্রাধান্য পাচ্ছে, দুটো পদই প্রাধান্য পাবে। আবার একটা সমাজ আছে যেটা কোনো পদ প্রাধান্য না পেয়ে নতুন একটা অর্থ প্রকাশ করবে, সেটা কোন ভাগটা কোন পদটা প্রাধান্য পাচ্ছে সেটা আমরা 6টা সাইজ দেখব। প্রথমে যে দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসে মনে রাখবি উভয় পদ প্রাধান্য পায়। কোন পদ প্রাধান্য পায়? উভয় পদ, দুটো পদই প্রাধান্য পাবে। প্রাধান্য মানে যে ওটার প্রতি গুরুত্ব বেশি থাকবে, উভয় পদের প্রতি গুরুত্ব থাকবে। ঠিক আছে? দুটো পদই ইম্পর্টেন্ট। দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রাধান্য পায়, দ্বিগু সমাসে পরপদ প্রাধান্য পায়। কর্মধারয় পরপদ, তৎপুরুষের পরপদ। অব্যয়ভাবে দেখুন রাখবি, অব্যয়ভাবে হচ্ছে পূর্বপদ, আগের পদটা প্রাধান্য, অব্যয়ভাবে হচ্ছে পূর্বপদ। আর বহুব্রীহি সমাস আছে, বহুব্রীহি সমাসে যে নতুন একটা অর্থ প্রকাশ আসবে, নতুন একটা অর্থ প্রকাশ আসবে আর নতুন একটা অর্থ আসবে যেটার অর্থ প্রাধান্য পাবে।
কোন পদ প্রাধান্য পায়? চারটা অর্থ দিল। পূর্বপদ, পরপদ, উভয়পদ, এটা নতুন অর্থ। পূর্বপদ। এই ছকটা যদি মনে রাখতে পারিস তাহলে ইজিলি সমাসটাকে আমরা নির্ণয় করতে পারবো। আর সমাস নির্ণয় করার ক্ষেত্রে এই পূর্বপদ আর ওই উত্তরপদ এই দুটো পদের উপর নির্ভর করে আমরা সমাসকে নির্ণয় করব বা নির্বাচন করব যেটা কোন সমাসের অন্তর্গত হচ্ছে। ঠিক আছে? তাহলে এরকম রাখবি দ্বন্দ্ব সমাস, উভয়পদ, দ্বিগু সমাস, কর্মদ্বয়, তৎপুরুষ। তিনটে হচ্ছে পরপদ, অপরিভাগ হচ্ছে পূর্বপদ, বহুব্রী হচ্ছে নতুন অর্থ। এই তিনটাকে মনে রাখার একটা শর্টকাট নিয়ম বলছে মনে রাখ। এই যে তিনটা সমাস দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, এই তিনটা সমাসকে মনে রাখার একটা শর্টকাট লাইন বলছি। কারণ এই তিনটা সমাসে দেখ পরপদ প্রাধান্য। তিনটা সমাসে কি আছে? পরপদ প্রাধান্য পাচ্ছে। সেই ক্ষেত্রে আমি এটা শর্টকাট নিয়ম বলছি। দেখ লাইনটা হচ্ছে দ্বিতীয় বেগায় পরপদের কাল। লাইনটা মনে রাখবি। দেখ দ্বিতীয় বেগায় পরপদের কাল। এটা মোটা হয়ে যাচ্ছে আমরা সামিয়া। তাহলে আমরা দেখলাম যে কোন সমাসে কোন পদটা প্রাধান্য পায়। কিন্তু তিনটা সমাস আছে যেটাতে একই পদ প্রাধান্য পায়, অর্থাৎ দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষের তিনটা সমাস পরপদ প্রাধান্য পায়। এই কথাটাকে আমরা সংক্ষেপে একটা শর্টকাট নিয়মের মাধ্যমে মানে লাইনের মাধ্যমে মনে রাখবো কি? দ্বিতীয় বেগায় পরপদে কাল। এই দ্বিতীয় মানে কি? দ্বিতীয় মানে দেখ বোঝ। দ্বি মানে হচ্ছে দ্বিগু, তখন হচ্ছে তৎপুরুষ, এই কে মানে হচ্ছে কর্মধারায়। সিবিএসই বোর্ডে যে সেকেন্ড টার্ম আছে তাহলে কি কি বললাম আজকে দেখ। প্রথমে বললাম সমাস কিভাবে তৈরি হয়। একটা বিস্তৃত বাক্য বা বাক্যাংশ সেখান থেকে আমরা ছোট করে লিখছি একটা পদে। চারটে বা পাঁচটা পদ থাকবে, সেখান থেকে আমরা একটা পদে পরিণত করছি। এই যে বড় অংশ থেকে ছোট অংশ করার যে পদ্ধতি সেটা হচ্ছে সমাস। এখানে কমপক্ষে দুটো পদ থাকবে আর তার বেশি থাকতে হবে 3, 4, 5, দুই অথবা ততোধিক, দুই অথবা তার বেশি পদ নিয়ে সমাস তৈরি হবে। তাহলে এখানে চারটে পদ আছে, চারটে পদ হবে একটা পদ তৈরি করলাম মৌ সংগ্রহকারী মাছি, সেখান থেকে হয়ে গেল মৌমাছি। সংক্ষেপে এই যে সংক্ষেপ এই সংক্ষেপ করাটাকে বলা হচ্ছে সমাসের মূল অর্থ। সংক্ষেপ করা, চারটি অর্থকে এক পদে পরিণত করলাম, তাই এক পদে পরিণত হলো। আর এই পরস্পর যে অর্থ নিজেদের মধ্যে যে মিলন ঘটলো, মিলনগত, সেটা বলা হচ্ছে মিলনগত দিক থেকে একটা অর্থ। সংক্ষেপ বা সংক্ষেপীকরণ, এক পদে পরিণত হওয়া, আর হচ্ছে মিলন, এই তিনটা সমাসের আবিধানিক বা আক্ষরিক অর্থ। ক্লিয়ার? তারপরে সেকেন্ড পেজে কি দেখলাম যে মৌ সংগ্রহকারী মাছি, সেখান থেকে হয়ে গেল মৌমাছি। সংক্ষেপে এই বড় অংশ থেকে যখন আমরা ছোট অংশে পরিণত করলাম, বড় অংশটাকে একটা বাক্য বা বাক্যাংশকে সেখানে আমরা একটা পদে পরিণত করলাম, সেখান থেকে আমরা একটা সমাসের সংজ্ঞা লিখলাম। সেটা কি ছিল? যে ভাষাকে আমরা সুন্দর করে সংক্ষেপে বলার যে উদ্দেশ্য, ভাষাকে সুন্দর করে সংক্ষেপে বলার যে উদ্দেশ্য, অর্থাৎ শ্রুতিমধুর করার উদ্দেশ্যে যে একটা বড় অংশকে সংক্ষেপে পরিণত করলাম, বড় অংশকে কি করলাম? সংক্ষেপে পরিণত করলাম। এবং কি বললাম? পরস্পর অর্থ সম্পর্কযুক্ত যে পদের মধ্যে একটা মিলন ঘটালাম এবং আমরা এক পদে পরিণত করলাম, এটাকে বলা হচ্ছে সমাসের সংজ্ঞা। বা সমাস কাকে বলে সেটা আমরা লিখলে তাহলে কি হবে? লিখব ভাষাকে সংক্ষেপে সুন্দর করে বলবার উদ্দেশ্যে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত পদের মিলনকে সমাস বলে। এটা হচ্ছে সমাসের সংজ্ঞা বা ডেফিনিশন। তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ সমাস? ভাষাকে সংক্ষেপে সুন্দর করে বলবার উদ্দেশ্যে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত পদের মিলনকে সমাস বলে। একটা বড় অংশ সেটা ছোট অংশে পরিণত করলাম, পরস্পর অর্থ সম্পর্কযুক্ত এই পদগুলো ছিল, সেখান থেকে আমরা মিলন ঘটিয়ে মৌমাছি করলাম।
অনেকগুলো পদ ছিল সেটা আমরা এক পদে পরিণত করলাম, একটা বড় অংশকে সংখ্যায় পরিণত করলাম। ক্লিয়ার? তার ফলে কি হলো, ভাষাকে সুন্দর করে বলতে পারছি, শুনতে ভালো লাগছে এবং শ্রুতিমধুর হয়ে উঠছে। ক্লিয়ার? নেক্সট এটা আসলাম সমাসের যে বিস্তৃত আলোচনা, অর্থাৎ সমসমান পদ কোনটা, সমসমান পদে কি করে সমস্ত পদ তৈরি হচ্ছে, আবার সমস্ত পদে কি করে আমরা ব্যাস বাক্য নিয়ে আসছি, ব্যাস বাক্য কি করে তৈরি হচ্ছে সেটা জানলাম। সমস্ত পদ কি, প্রত্যেকটা সমসমান পদ, প্রত্যেকটা সমসমান পদ যখন একটা পদে পরিণত হচ্ছে তখন সেটা আমরা বলছি কি সমস্ত পদ। এক একটা সমসমান পদ, সমসমান পদ যখন একটা পদে মিলিত হচ্ছে তখন আমরা বলছি সেটাকে সমস্ত পদ। ক্লিয়ার? ব্যাস বাক্য কোনটা, এই সমস্ত পদটাকে যখন আমরা বিস্তৃত করছি, একটা বাক্য বা বাক্য অংশে পরিণত করছি, সেটা বিস্তার ঘটাচ্ছি, তখন সেটা হচ্ছে ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যের বিভিন্ন নাম আছে, বিগ্রহ বাক্য, বিস্তার বাক্য, সমাস বাক্য। এই যে সমস্ত পদগুলো যেটা দেখলাম এগুলো একটা নাম আছে, সেটা কি, যে আগে বসবে সেটা আমরা বলবো পূর্ব পদ, যে পরে বসবে সেটা আমরা বলবো পর পদ বা উত্তর পদ। ঠিক আছে? নেক্সট এটুকু বুঝা হলো? নেক্সট সমাসকে আমরা প্রধানত অর্থগত দিকে ছটা ভাগে ভাগ করছি। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ভাব সমাস আর একটা হচ্ছে বহুব্রীহি সমাস। এই ছটা সমাসে কোন সমাসটায় কোন পদ প্রাধান্য পায়, কোনটায় পূর্ব পদ প্রাধান্য পায়, কোনটা পরপদ প্রাধান্য পায় এবং কোনটায় উভয় পদ প্রাধান্য পায়, কোনটায় কোনো পদই প্রাধান্য না পেয়ে একটা নতুন অর্থ প্রকাশ পায়, সেটা আমরা ছটার মধ্যে শিখেছিলাম। সেটা কি, দ্বন্দ্ব সমাসকে আমরা দেখেছিলাম যে উভয় পদে প্রাধান্য পেতে, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, এই তিনটে পদ বা তিনটে সমাস পরপদে প্রাধান্য পেয়েছিল। দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ এই তিনটে সমাসই পরপদে প্রাধান্য পাবে। অব্যয়ভাব সমাসে পূর্ব পদ প্রাধান্য পাবে, আগের অর্থটা। বহুব্রীহি সমাসে নতুন অর্থ একটা প্রকাশ ঘটবে। আমরা দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয় এটা সংক্ষেপে শেখার জন্য একটা বাক্য বললাম, এটা হচ্ছে দ্বিতকে গায় পরপদের গান। অর্থাৎ দ্বি মানে দ্বিগু, ত মানে হচ্ছে তৎপুরুষ আর কে মানে হচ্ছে কর্মধারয়। এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে যে কোন সমাসে কোন পদ প্রাধান্য পায়, এবং দিবে দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রাধান্য পায়, উভয় পদ, পূর্ব পদ, পরপদ নাকি নতুন অর্থ, তাহলে উভয় পদ ঠিক করব। আমি বললাম অব্যয়ভাব সমাসে কোন পদ প্রাধান্য পায়, পূর্ব পদ, পরপদ উভয় পদ প্রাধান্য পায় নাকি কোনটি নয়, পূর্ব পদ প্রাধান্য পায়। এই সবটা যদি আমি মনে রাখি তাহলে সহজে আমি এই এমসিকিউ বা এসকিউ প্রশ্নগুলো করতে পারবো। তোদের সিরিয়াসলি মানে সিলেবাস আসলে যে দ্বিগু, তৎপুরুষ আর হচ্ছে বহুব্রীহি, এই তিনটে সমাস আমরা উদাহরণ সহযোগে বিস্তৃতভাবে পরের ক্লাসে ধরে ধরে আলোচনা